যখন আমি লাইভ সেশনে প্রবেশ করেছি তখন রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাকসুতে নির্বাচনের ফল ঘোষণা চলছে, যে কারণে আমি কিছুটা দেরি করে প্রবেশ করেছি। তবে কয়েকটি সূত্র ধরে আমার কাছে ঘন্টা এক দুয়েক আগে যে ফলাফল এসেছে সে খবরটি আমি জানাবো, যদি লাইভ সম্প্রচারে আমার এই তথ্যের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ফলাফলের কোনো পরিবর্তন আসে, আমি নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করে দেব। যেহেতু সরাসরি এখন প্রচার হচ্ছে সেখান থেকে, কিন্তু পূর্বেই আমার কাছে সাংবাদিক সমিতির মাধ্যমে যে তালিকাটি এসছে, আমরা সাংবাদিকরা কিছুটা আগে ফলাফল পেয়ে যাই, পূর্ণাঙ্গ বা অফিসিয়াল না, পেয়ে যাই বিভিন্ন সূত্র ধরে, সেইভাবেই আমি ফলাফলগুলো দিয়ে দেব। এবং আমি আজকে কিছু বিশ্লেষণ করব কেন হঠাৎ করে বাংলাদেশের অন্যতম দুটো বিশ্ববিদ্যালয় ডাকসু এবং জাকসুতে ভূমিধস বিজয় পেয়েছে শিবির। এর নেপথ্য কারণ কি, এই বিষয় নিয়ে বিশ্লেষণ করবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আশা করি আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, দেখতে এবং শুনতে পাচ্ছেন। যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। আমি নিজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই সংবাদ কভার করতে গিয়েছিলাম। আমি ছিলাম পুরো 2 দিন বলা যায়, নির্বাচনের দিন এবং পরের দিন বিকেল পর্যন্ত সেখানে অবস্থান করেছি। পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের খুঁটিনাটি অনেকগুলো বিষয় আমার চোখে দেখা বা আমার নিজের জানা। আমি কোনো সূত্র ধরে না, পুরো ক্যাম্পাস বিচরণ করে প্রতিটা কেন্দ্র ঘুরে যে অবস্থাগুলো দেখেছি সেগুলো আমি বিশ্লেষণ করব। প্রথম কথা হলো যে ডাকসুর পরাজয়ের পর ছাত্র দলের টার্গেট ছিল জাকসু, এবং গভীর রাতে আমরা দেখেছি সেখানে ছাত্র দলের সাবেক নেতারা প্রবেশও করেছেন, কেউ গ্রেফতার হয়েছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে কন্ট্রোল করেছেন শিক্ষকরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটি পারেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিএনপি দলীয় কয়েকটি প্যানেল আছে, কয়েকটি প্যানেল, আবার খেয়াল করবেন বিএনপি ছাত্রদল বলছি না, শিক্ষকদের মধ্যে গ্রুপ আছে। বর্তমান যিনি ভিসি রয়েছেন তিনি বিএনপির একটি গ্রুপের, আবার নজরুল স্যার আছেন যিনি আরেকটি গ্রুপের। তিনিও ভিসি হতে চেয়েছিলেন, সেই দৌড়ে পারেননি, যে কারণে তিনি তার পুরো টিমকে নিয়ে বর্তমান যিনি ভিসি রয়েছেন বিএনপি পন্থী তার বিরুদ্ধে এক প্রকার ষড়যন্ত্র করেছেন, এমনও তথ্য উঠে এসেছে। জানি না এটার কি ব্যাখ্যা হবে, বাট আমরা ভেতর থেকে যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো বলছি আপনাদের। অর্থাৎ দুটো গ্রুপই বিএনপি, একজন আরেকজনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে এই নির্বাচনটিকে বিতর্কিত করার জন্য একে অপরে যতটুকু পেরেছে চেষ্টা করেছে। ছাত্রদল তাদের ভরাডুবি টের পেয়ে গেছে ভোটের 2-3 ঘন্টার মাথায়। এরা পূর্বেই একটা মোটামুটি তারা বুঝতে পেরেছিল ছাত্রদল তারা হয়তোবা বিজয় লাভ করতে পারবে না, তাই তারা অনেক রকম ছুতো খুঁজতে ছিল। ধরেন কয়েকটি বিষয় বলি, যে প্রথমে যখন এই বিষয়টি এসছিল নির্বাচনের ফল গণনার ক্ষেত্রে কিভাবে করবে, তখন দেখা গেছে প্রতিটি ক্ষেত্রে ছাত্রদল নানান রকম অভিযোগ তুলেছিল। তো কিছু অভিযোগের মধ্যে ছিল একটি ওএমআর, অর্থাৎ ইলেকট্রনিক্স পদ্ধতিতে ভোট গণনা। ছাত্রদল অভিযোগ করেছে যে না, ম্যানুয়াল পদ্ধতিতে হাতে গুনবে। দেখেন দুটো বিষয় খেয়াল করেন, একটি হলো ভোট গণনা দেরি কেন, এই প্রশ্নটি করছে একটি পক্ষ, আবার সেই পক্ষই ইলেকট্রনিক্স পদ্ধতিতে বা মেশিনে ভোট গণনার বিরুদ্ধে তারা সোচ্চার ছিল, এবং তারাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছেন আর একেবারে ম্যানুয়ালি গুনবেন, হাতে গুনবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মেশিনে ভোট গুনেছে, হাতে ম্যানুয়াল না, কিন্তু জাহাঙ্গীরনগরে হাতে গোনা হয়েছে। তো দেখা গেছে এক্ষেত্রে এই গুনতে গিয়ে অনেকগুলো পদ হলের রয়েছে, কেন্দ্র মানে জাকসুর যেটা কেন্দ্র সেটা রয়েছে, এই ভোটগুলোর গুনতে গিয়ে অনেক ঝামেলা হয়েছে। আবার বিএনপির দুটো শিক্ষক গ্রুপ একে অপরকে অসহযোগিতা করা, এবং একজন চেয়েছে আরেকটি পক্ষকে ব্যর্থ করতে, যে কারণে ভিতরে অনেক রকম হসপস হয়ে গেছে। কখনো দেখা গেছে বিএনপি পন্থী স্যার নজরুল স্যার তিনি একটি হলের প্রক্টর চলে গেছেন আরেকটি হলে, সেখানে গিয়ে ভোট বন্ধ করে দিয়েছেন।
এই যে নানান রকম বিতর্কিত বিষয়গুলো একটি দলের দুটো গ্রুপ করে পুরো নির্বাচনটিকে তারা কি বলবো যে এক প্রকার টেনশনের এক প্রকার মানে সমালোচিত করে ফেলেছেন, মানুষের কাছে এই বিজয়টাকেও তারা কলঙ্কিত করার চেষ্টা করেছে। এটা একদিন স্পষ্ট হয়ে গেছে, কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছিলাম। বারবারই আমাদেরকে অনেকে ফোন করেছেন, ভাই অনেক অভিযোগ পাচ্ছি। আসলে ডাকসুতে যেমন অভিযোগ করেছিল, কিন্তু কোনো অভিযোগের সত্যতাকে প্রমাণ করতে পারেনি। শত শত ক্যামেরা সাংবাদিকের মাঝে এবং প্রতিটা ভোট গণনা, ভোট দেয়া একদম সিসি ক্যামেরার মাধ্যমে এবং সেইটা বড় প্রজেক্টরের মাধ্যমে সবাইকে দেখার ব্যবস্থা করা, যেখানে একটা কি বলবো ছোট সুই বা পিন মাটিতে পড়লেও ক্যামেরা দেখা যাচ্ছে, সেখানে কোনো দুর্নীতি বা কোনো কারচুপির সুযোগ ছিল না, সেটিকেও বিতর্কিত করতে চেয়েছিল যারা হেরে গেছে। কিন্তু আমরা তো সাংবাদিকরা ছিলাম, নিরপেক্ষভাবে বলছি। তো জাহাঙ্গীরনগরে যারা নির্বাচন বয়কট করেছেন তারা চেষ্টা করেছিলেন যে নির্বাচনটাকে যে কোনোভাবে বন্ধ করা যায় কিনা। তো এই চেষ্টা তাদের শেষ পর্যন্ত ব্যর্থ হয়, কারণ বাকি যারা রয়েছেন একমাত্র ছাত্রদল ছাড়া, ছাত্রদল সঙ্গে আমাদের আর একটা দুটো আছে, বাকি সবই নির্বাচনের পক্ষে ছিলেন, যে কারণে প্রশাসন বন্ধ করতে পারেনি। অনেক রকম কাহিনী হচ্ছে সেখানে, আমরা নিজ চোখে দেখেছি। আমরা আপনাদেরকে যেটা দেখেছি সেটাই বলছি। বিশ্ববিদ্যালয় একটা সময় শিবির নামে রাজনীতি নিষিদ্ধ ছিল। 1994 সালে একটি ছোট্ট ছেলে বলবো, যিনি ভর্তি হতে এসেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 1994-তে বিএনপি ক্ষমতা ছিল। তো সেই ছেলেটি ভুলক্রমে তার ব্যাগে শিবিরের একটি ডায়েরি নিয়ে এসেছিল। মাওলানা ভাসানী হলে তিনি কোনো এক বড় ভাইয়ের কাছে এসেছিলেন ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। ছাত্রদলের নেতাকর্মীরা তার ব্যাগে শিবিরের ডায়েরি পেয়ে তাকে নির্মম নির্যাতন করে, খুব মানে কঠিনভাবে তাকে নির্যাতন করে আবরার ফাহাদের মতো, একদম আবরার ফাহাদের মতো তাকে হত্যা করেছিল। তখন সেই ছেলেটির বাবা নাকি বলেছিল যে বিশ্ববিদ্যালয়ে আমার ছেলে রক্ত ঝরেছে সেই বিশ্ববিদ্যালয়ে একদিন শিবির যায়। আমি জানি না, আমি গণক নই, সেই ভবিষ্যৎবাণীটি আজ সত্য দেখতে পাচ্ছি। শিবিরের পেজগুলো বলছে যে জমিনে শিবিরে রক্ত পড়ে সেই জমিন শিবিরের হয়ে যায়। আল্লাহ ভালো জানে সত্য কি মিথ্যা, যেহেতু শিবির সংশ্লিষ্ট নই, তাদের মানে উক্তিগুলো আমি তুলে ধরে বললাম। কিন্তু প্রশ্ন হলো, ছাত্রদল বাংলাদেশের অন্যতম দুটো বিশ্ববিদ্যালয় করুণ পরাজয় বরণ করলো কেন? সোশ্যাল মিডিয়া দেখলে মনে হয় যে বিএনপির বিরুদ্ধে বোধ হয় অন্য কোনো রাজনৈতিক দল কারচুপি করে বিজয় নিচ্ছে, যেমন ডাকসুতে এবং তারপরে জাকসুতে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু এবং জাকসুতে আমরা সশরীরে অবস্থান করে সংবাদ কভার করেছি। প্রতিটি কেন্দ্র, ভোট গণনার জায়গা, প্রত্যেকটি জায়গায় সেই ভোর রাত পর্যন্ত সেখানে অবস্থান করেও আমাদের চোখে এমন কিছু পড়েনি। কিন্তু যারা হেরে গেছে তারা দিন শেষে কিছু অভিযোগ করে চলে গেছে। আমি ছাত্রদলের ভাইদের বলবো, যারা আমার ভালোবাসার ঘরের আমার প্রিয় ভাইয়েরা, একটি বিষয় আপনাদের চিন্তা করতে হবে। আসলে আপনারা যে অভিযোগ দিয়ে মাঠ থেকে চলে গেছেন, সে মাঠে তো আপনারা বিজয় পাবেন না, আপনারা পরাজয় বরণ করে চলে গেছেন। কিন্তু একটি বিষয় একটু গভীরভাবে চিন্তা করেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশের প্রতিটি মানুষ ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে, তার আগে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনাদের ভরাডুবি কেন? হাসিনার বিরুদ্ধে দীর্ঘ 15-16 বছর আপনারা যে সংগ্রাম করেছেন, তার 1 বছরের মাথায় আপনাদের এই পরাজয় কেন? এই উত্তরটা খুঁজবেন, কাউকে দোষারোপ করবেন না। দেখেন, দোষারোপের রাজনীতি কখনো আপনার জন্য মঙ্গল হবে না। আমার বন্ধুরা যারা জাতীয়তাবাদী চেতনার আমার পক্ষের লোক, সোশ্যাল মিডিয়ায় ফেক জিনিস ছড়াচ্ছেন, মিথ্যে অভিযোগ করছেন, নানান রকম কথা বলছেন। আপনারা যারা বাইরে থেকে ফেসবুকে বা লন্ডন থেকে, আমেরিকা থেকে বিভিন্ন রকম কাটপিচ ভিডিও দিয়ে মিথ্যাচার করছেন, একবার চিন্তা করছেন যারা নিজ চোখে সেগুলো দেখছে তাদের কাছে আপনাদেরকে কেমন লাগছে? আপনারা বলছেন ভোট কারচুপি করেছে, এটা করেছে, ওটা করেছে, কিন্তু আমরা যারা নিজ চোখে দেখেছি, আমরা দেখতেছি যে আমাদেরই বন্ধুরা লন্ডন থেকে, আমেরিকা থেকে বা বাইরে থেকে বা বাংলাদেশের অন্য প্রান্ত থেকে
ফেসবুকে মিথ্যাচার করছে। আমাদের কাছে মনে হয় তাহলে কি তারা আগেও এরকম মিথ্যাচার করেছে? বিষয়টা হলো কি, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় ছাত্রদল দাঁড়াতে পারছে না। তার সবচেয়ে বড় প্রবলেম বা কারণটি হলো গত 5 বছরের বিএনপি তার অঙ্গ সংগঠনের দুঃশাসন। ক্ষমতায় ইউনূস থাকলেও কার্যত বাংলাদেশ চলে গেছে বিএনপির কন্ট্রোলে। প্রতিটি থানা, ডিসি অফিস, এসপি অফিস, যত রকম সরকারি অফিস কন্ট্রোলে চলে গেছে বিএনপি। এবং বাংলাদেশের এই যে বিসিএস কর্মকর্তা বা বাংলাদেশের সরকারি আমলা, বড় বড় কর্তারা, তারা সবসময় দলবাজ হন এবং যখনই মনে করেন কোনো দল ক্ষমতায় আসবে তাদের চামচামি শুরু করে দেন। আজকে যারা পদে বসে আছেন, ধরেন সেটা আওয়ামী লীগের হোক, যে দলই হোক, তারা বিএনপি ক্ষমতায় আসবে বলে সর্বোচ্চ চামচামি শুরু করে দিয়েছেন, যার বদৌলতে বিএনপির বিভিন্ন সংগঠন, অঙ্গ সংগঠন তারা ক্ষমতায় না বসেও নিজেকে ক্ষমতায় দেখতে পাচ্ছেন এবং অন্যায়, অবিচার, জুলুম, দখলদারিত্ব শুরু করে দিয়েছে, যার একটা ট্রেজার বা মানে কি বলবো, ফ্ল্যাশব্যাক আমরা এখন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যদি বাংলাদেশের জাতীয় নির্বাচন হয় কোনোভাবে, আমি বিশ্বাস করি যদি ফেয়ার হয় এবং কেন্দ্র দখল করতে না পারে কোনো পক্ষ, আমার কেন যেন মনে হয় বিএনপির ভরাডুবি হবে। আমরা সাংবাদিকরা মাঠে ঘাটে ছড়িয়ে কাজ করি, মানুষের একজন রিক্সাওয়ালার মতামত নেই, একজন চালওয়ালা, মাছওয়ালা, তরকারিওয়ালার মতামত নেই, বিভিন্ন পেশাজীবীদের মতামত নেই। যারা কট্টর বিএনপি তারাও দেখি বিএনপির বিরুদ্ধে কথা বলছে। কেবল যারা বিভিন্ন পদবিধারী বিএনপি নেতা, যারা বিএনপির নাম ভাঙিয়ে অবৈধভাবে লুটপাট, দখলদারিত্ব চালিয়েছে এবং আগামী তো চালাবে, তারাই বিএনপির জন্য মিছিল, মিটিং, লাফালাফি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, আমরা কি দৃশ্য দেখলাম। সমস্ত পদগুলো শিবির নিয়ে গেছে, একটা পদ ছাত্রদল পায়নি, একটাও পায়নি। এখন বাইরের থেকে যত চিল্লাচিল্লি করেন যে এখানে কারচুপি হয়েছে, আমরা দেখেছি না বাংলাদেশের একটা গণমাধ্যম, এতগুলো টেলিভিশন, যে টেলিভিশনগুলোতে সবগুলো টেলিভিশন দখল করে বসে আছে আমার বিএনপির ভাইরা, সবগুলো টেলিভিশন কিন্তু বিএনপির দখলে। জামাত শিবিরের দখলে একটা টেলিভিশনও নাই। সেই টেলিভিশনগুলো একটা কারচুপির দৃশ্য দেখাতে পারলো না। বিষয়টাকে চিন্তা করেন, আমি আমার বিএনপির ভাইদের বলছি। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে কমিটিগুলো গঠন করা হয়েছে সব আদু ভাইরা বসে আছে, যারা ছাত্র না। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা কমিটিতে বসছেন কিভাবে? যারা বড় ভাইদের পা টিপতে পেরেছেন, বাজার করতে পেরেছেন, জুতো আনতে পেরেছেন এবং কমিটি পাওয়ার জন্য 10-20 লক্ষ টাকা তুলে দিতে পেরেছে, তারা কমিটি পেয়েছে। এরা কেউ ছাত্রদের বন্ধু না। ধরেন একটা ছোট উদাহরণ দিয়ে বলি, পুলিশ কেন ঘুষ খায় বা সরকারি কর্মকর্তারা কেন ঘুষ খায় জানেন? তার প্রধান একটি কারণ হলো এরা যত মেধাবী হোক, এদেরকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে চাকরি পেতে হয়। তো এরা করে কি, সেই টাকাটা লোন করে, জমি বেচে বা কিছু না কিছু একটা করে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের লোকজন, মেধা দিয়ে কাজ হয় না, ঘুষ দিয়ে চাকরি পায়। চাকরিতে টিকলো, ধরেন ইন্টারভিউতে টেকার পরও ঘুষ দিতে হয় তাদেরকে সরকারি চাকরিতে। তো এরা ওই টাকা তোলার জন্য ঘুষ খাওয়া শুরু করে এবং এটা এত মজা পেয়ে যায়, অভ্যাসের রূপ নেয়। এরপর এটা দিয়ে তারা চলে, তাদের বেতনের টাকা ব্যাংক থেকে তোলা লাগে না, ঘুষের উপরে তারা বাড়ি ঘর সব অট্টালিকা করে ফেলে দেশে বিদেশে। তো ছাত্র দলের কমিটিগুলো বিনা টাকায় হয় না। যারা তেগি লোক, যারা ফাইটার, এই চেহারা দেখে পদায়ন করা হয় না। পদায়ন করা হয় বড় ভাইকে, যে কমিটি করেন তাকে কে বেশি টাকা দিতে পারে। বাংলাদেশের 300 আসনে বিএনপির এমপিদের তালিকা দেখেন যারা কমিটি করছে। এই কমিটিগুলোতে ভালো করে খেয়াল করবেন, তেগি নেতাদের চেহারা নাই। বিএনপির আমরা যাদেরকে চিনি, যারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন গত 15 বছর, অনেকেরই পদ নেই। পদ আছে কার? যারা আওয়ামী লীগের সাথে আতাত করে ঠিকাদারি করেছেন, বিভিন্ন কাজকর্ম করে অনেক টাকা কামাই করেছেন, তারা বড় ভাইকে টাকা দিয়ে কমিটি নিয়ে যান। আপনি দেখবেন বিএনপি ক্ষমতায় নেই গত 15 বছর, কিন্তু কমিটি নিয়ে কি লড়াই, সংগ্রাম, জিয়ার মুরাল ভাঙা, ছবিতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটতে মনে আছে। কেন বিএনপি পদবীর জন্য তো লাফালাফি করে জানেন? পদবী পদ বিক্রি করে নেতারা অজস্র টাকার মালিক হয়। আবার যারা এই পদগুলো পান ভবিষ্যতে তারা আবার চাঁদাবাজি করেন এই পদগুলো বিক্রি করে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে দেখবেন পোস্টারের রাজনীতি। জামাত বিএনপির খুব একটা পোস্টার চোখে পড়ে আপনাদের? পড়বে না। গত 15 বছর 16 বছর শুধু আওয়ামী লীগের পোস্টার ছিল। 5 তারিখের পর পুরো ঢাকা না, পুরো বাংলাদেশের অলিতে গলিতে দেখবেন বিএনপির, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, যুব দলের পোস্টার আর পোস্টার রাজনীতি। এই পোস্টারগুলো যারা টাকা খরচ করে করেন,
আপনারা কি জানেন মানুষ হাঁটার সময় এখানে অনেকে ঘৃণা জানায় ছবির দিকে তাকিয়ে? এই পোস্টার তো দরকার নেই রে ভাই, কোনো দলের পোস্টার নেই, একটি দলের এত পোস্টার কেন? এই পোস্টার দিয়ে সে বোঝায় আমি নেতা এই অঞ্চলে। ওই যে ছবি দেখছোস, এইটা দিয়ে সে পরে টেম্পো স্ট্যান্ড দখল করে, বাস স্ট্যান্ড দখল করে, লঞ্চ ঘাট, ফেরিঘাট সব দখল করে। এটা হলো মানুষ। এই যে দুটো নির্বাচনে ডাকসু এবং জাকসুতে মানুষ যে ভোটের সুযোগটা পেয়েছে, পুরো বিএনপির এগেনস্টে চলে গেছে মানুষ। এর মধ্যে ধরেন 40% বিএনপির ভোট বিএনপির পক্ষে পড়ে। তার একটা কারণ, এই এক বছরের দুঃশাসন মানুষ আর সহ্য করতে পারে না। কারণ হাসিনাকে যে কারণে সরিয়েছে, সেই কারণটি যদি এখন নতুন করে অন্য দলের মাধ্যমে শুরু হয়, সেই দলকে মানুষ অ্যাকসেপ্ট করবে? এই কথাগুলো বলছি কেন? বিএনপিকে বলবো, ছাত্র দল বা তার সবাইকে বলবো, আগামী সংসদ নির্বাচন সবার টার্গেট। যদি ধরে নেন আপনারা কেন্দ্র দখল করে বিজয় নেবেন, আমার মনে হয় সম্ভব না। আপনারা একটা বিশ্ববিদ্যালয় দখল নিতে পারেন নাই, কেন্দ্র দখল নেবেন কি করে? কারণ প্রতিটা দল এক হয়ে যাচ্ছে বিএনপির বিরুদ্ধে, খেয়াল করে দেখবেন। আর জামাত বিএনপি পূর্বের অবস্থায় নেই। গত 15-16 বছর তারা হাসিনার ধোলাইয়ের উপর থাকলেও নেপথ্যে তারা কাজ করেছে। বিএনপির তো কোনো সাংগঠনিক কাজ নেই, মিছিল মিটিং ছাড়া। মিছিল মিটিং এর বাইরে নেই, কিন্তু জামাত তো কাজ করেছে ভাই, তাদের কাজ বহু রকম। তাদের সাংগঠনিক কাজ সারা দেশে নিষিদ্ধ থাকলেও তারা এই কাজগুলো করে গেছে গোপনে গোপনে। কর্মী বৃদ্ধি, তাদের যে কাজগুলো কি বলে, কর্মী বৃদ্ধি না কি বলে, এগুলো তারা করে গেছে নিয়মিত। জামাত ইসলাম করে গেছে, ছাত্রী সংস্থা করে গেছে, মহিলা জামাত করে গেছে। তারা নীরবে নীরবে বিভিন্ন ভাবে কাজ করে গেছে। তো তাদের কর্মীদের বা তাদের সংখ্যা তো বেড়ে গেছে কয়েক গুণ। এই 15-16 বছরে তারা রাজনীতি থেকে মাইনাস থাকলেও ভেতরে তাদের কাজ বন্ধ থাকে না, যার ফলাফল আমরা ডাকসু জাকসুতে দেখতে পাচ্ছি। এখন আমাদের চিন্তা করতে হবে আবার আগামী সংসদ নির্বাচনে কিভাবে জামাত শিবিরকে আপনারা মোকাবেলা করবে। এই মোকাবেলা করতে গেলে আদর্শিকভাবে লড়াই করতে হবে। পেশি শক্তি দিয়ে এই বাংলাদেশে সম্ভব হবে না। হাসিনা সর্বোচ্চ পেশি শক্তি ব্যবহার করে টিকতে পারেনি। 2000 ছেলে জীবন দিয়েছে, 40,000 আহত হয়ে হাসিনাকে খেদিয়েছে। হাসিনার চেয়েও বেশি জুলুম এই দেশে কেউ করতে পারবে? আমার মনে হয় না। এখন যদি কেউ লাঠি নেয়, সাধারণরা তার বিরুদ্ধে 10টা, মানে ছাত্র দল যদি একটা লাঠি নেন, বাকিরা সবাই সম্মিলিতভাবে 10টা লাঠি কি করবে? এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন হলে বিএনপির ভরাডুবি হবে। যারা বড় দল তারা বুঝতে পারছেন না। অহংকারটা কমান। লা ইয়াদখুলু জান্নাতা হাসিব। প্লিজ আবারও বলছি আপনাদের, বিএনপিকে প্রয়োজন রাষ্ট্রীয় ক্ষমতায়। যারা উদার, গণতান্ত্রিক, মানে ধর্মীয় চেতনা এবং জাতীয়তাবাদ লালন করে। অনেকেই বলে একটি ইসলামিক গ্রুপকে সরকারে বসিয়ে দেওয়া খুবই কল্যাণকর না, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এখন জামাত ইসলামের বিকল্প পাচ্ছে না, বা ইসলামী দলের বিকল্প মানুষ আর পাচ্ছে না। কারণ কি? বিএনপি আর আওয়ামী লীগকে এক করে ফেলছে। কিন্তু আমরা চাই বিএনপির মতো একটা উদার গণতান্ত্রিক দল আসুক ক্ষমতায়। এই কথাটা যে বললাম, এই কথাটুকুর জন্য দেখেন আমার কি পরিমাণ গালি দিবে মানুষ। কিন্তু আপনাদের যে আচরণ, এটা গণতান্ত্রিক না। আপনাদের যে প্রকাশ, আস্ফালন, মানুষ আওয়ামী লীগকে দেখতে পাচ্ছে আমাদের মানে বিএনপি বা জাতীয়তাবাদের মধ্যে। কিভাবে বোঝাবো? এই কথাটুকু বলার জন্য পক্ষ বিপক্ষ করবেন না, সত্য বলেছি কিনা সেটা চিন্তা করুন। এরপরে যতগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে, ছাত্রদল পাবে। যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরে একেবারে ছিল না বলে জানি, নিষিদ্ধ ছিল, 1 বছরের মাথায় সে 2টো বিশ্ববিদ্যালয় তাদের দখলে নিয়েছে। বুঝতে পেরেছেন এটার অর্থ কি? একবার বোঝার চেষ্টা করেন।